অনুপম বাবু, বাংলা নিউজগ্রাফে নমস্কার। নমস্কার। বিষয়টা হচ্ছে যে একদম আমি একটা কমেন্টস দিয়েই শুরু করছি। সম্প্রতি এই বেলডাঙাতে আমরা দেখলাম কিভাবে পরপর দুদিন, প্রথম দিন জিয়ের এক সাংবাদিককে, জি 24-এর এক মহিলা সাংবাদিককে, এবং পরবর্তীকালে এবিপিরও একজন সাংবাদিককে, পার্থকে যেভাবে বেলডাঙাতে সাংবাদিককে মারা হলো, হেনস্থা করা হলো। এই ঘটনাকে কেন্দ্র করে রূপাঞ্জনা, যিনি একটা সময় বিজেপিতে যোগদান করেছিলেন ঠিক 21-এর নির্বাচনের আগে, হ্যাঁ, শুনতে পাচ্ছেন অনুপম দা? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলুন, বলুন। হ্যাঁ। তো যোগদান করেছিলেন, উনি একটি কমেন্টস করেন এই বেলডাঙ্গাকে কেন্দ্র করে, যেন তার কমেন্টসে প্রকাশ পাচ্ছিল কিছুটা ডিফেন্ডই করছেন তিনি। এই যে বিষয়টা তিনি লিখেছেন, কি বলবেন? দেখুন, বিষয়টার সঙ্গে তো আমি ওতপ্রোতভাবে আ আ মানে এই রূপাঞ্জনা যিনি কমেন্ট করেছেন আমার অতি পরিচিত। ২০২১ এর নির্বাচনের আগে, রাদার বলা ভালো ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপির ওই অভূতপূর্ব সাফল্যের পরে এক ঝাঁক তারকা মুখ, পরিচিত মুখ, টিভি সিরিয়াল করা বা সিনেমা করা মুখ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। হুম। তার মধ্যে উনিও একজন ছিলেন। হুম। এবং এই যে বেলডাঙায় যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, একজন মহিলা সাংবাদিকের উপর যেভাবে আক্রমণ নেমে এলো এবং আক্রমণ করলেন যারা, তারা একটি বিশেষ গোষ্ঠী, বা আমরা কেউ তাদেরকে লুঙ্গি বাহিনী বলে, মমতা ব্যানার্জি তাদেরকে দুধেল গাই বলে চিহ্নিত করেন। তাদের দ্বারা যে আক্রমণ নেমে এসছে সোমা মাইতি নামক যিনি মহিলা সাংবাদিক তার উপর, তাকে ধিক্কার জানানো, তো সেই ঘটনাকে ধিক্কার জানানো তো দূরের কথা, আমি একটি কমেন্টে রূপাঞ্জনা দেবীকে আমি মনে করিয়ে দিয়েছিলাম ২০২১ এর আগে একটি করিমপুরে উপনির্বাচন হয়েছিল। আপনাদের খেয়াল থাকবে। হুম। হুম। সেই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন জয়প্রকাশ মজুমদার। হুম। সেই জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কি হয়েছিল নির্বাচনের দিনকে আপনারা দেখেছেন, যে উড়ন্ত লাথি এবং তারপর কচুবন। হুম। সেটা সারা বিশ্ব দেখেছে। হুম। সেই জয়প্রকাশ মজুমদার যেমন এখন তৃণমূলে, সেরকম ভাবেই একই রকম একটি প্রায় একই ঘটনা ঘটেছিল সেই লুঙ্গি বাহিনী বা দিদিমণির দুধেল গাইদের দ্বারা এই রূপাঞ্জনা এবং রিমঝিম মিত্রের সঙ্গে। ঘটনাচক্রে সেদিনকে ওই লুঙ্গি বাহিনীর আহ, হাত থেকে উদ্ধার করতে হয়েছিল আমাকে। আমি সাথে ছিলাম ঘটনাচক্রে, সুতরাং পুরো ঘটনাটা দেখেছিলাম। হুম। একটা নির্বাচনী প্রচারে জয়প্রকাশ মজুমদারের সমর্থনে ওনারা বক্তব্য রাখতে গেছিলেন একটা করিমপুরের একটি গ্রামে। সেইখানে যেভাবে তাদেরকে ঘিরে ধরে মলেস্টেশন করা হয়েছিল, তাদের শরীরে বিভিন্ন জায়গায় হাত দেওয়া হয়েছিল, শুধু নয় তার পারলে তাদের শাড়ি ধরে টানাটানি এবং একটা অসভ্যতামির চূড়ান্ত পর্যায়ে দেখিয়েছিল তৃণমূলের লুঙ্গি বাহিনী। হুম। এবং সেই অভিজ্ঞতাটা ওদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই সোমা মাইতির ঘটনাটা আরো খারাপ। হুম। তো এই ঘটনাটা নতুন না পশ্চিমবঙ্গে, গত ১০-১৫ বছরে পশ্চিমবাংলায় এদের সাহস, খোলা ছুট, তৃণমূলের এই লুঙ্গি বাহিনীদের একটা খোলা ছুট দেওয়া হয়েছে যে মহিলাদের সঙ্গে অভব্যতা করা, অসভ্যতা করা, এবং বিশেষ করে বলতে খারাপ লাগছে, এটা সাংবাদিক হোক বা পরিচিত টিভি মিডিয়ায় পরিচিত মহিলা হোক, সেলিব্রিটি হোক, এরা কাউকেই ছাড় দেয় না। বিশেষ করে আমাদের ঘরের মা বোনেদের সঙ্গে এরা যা করে, সেটা নিন্দা জানানোর ভাষা নেই। যারা শহরাঞ্চলে থাকেন, কিছু কিছু জায়গায় হয়তো অনেকে বুঝতে পারেন না, কিন্তু অনেকেরই এই অভিজ্ঞতা আছে। তো সেই জায়গাটায় মানে আমি মনে করিয়ে দেওয়ার জন্য সেই ঘটনাটা আমি একটা পোস্ট করেছিলাম। তাতে উনি নিন্দা করা তো দূরের কথা, যারা ওদের সঙ্গে করেছিল, মানে দুঃখজনক বিষয় এটা দেখুন, হুম। যে এই দুষ্কৃতকারীদের নিন্দা জানানো তো দূর, এদেরকে পারলে ডিফেন্ড করছে, এবং সেটাও নাকি ভারতীয় জনতা পার্টির কর্মীদের দোষ, কার্যকর্তাদের দোষ, নাকি ওনাদের কেন প্রোটেক্ট করতে পারেননি। হুম। পশ্চিমবাংলার রাজনীতিতে বিরোধী দলে যোগদান করব টিকিট পাওয়ার লোভে। টিকিট পেলাম তো ভালো কথা, টিকিট না পেলাম তো আবার ফিরে চলে গেলাম শাসক দলের কাছে। এসব তো ছেড়ে দিন। হয়তো আগামী দিনে উনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, হয়তো তৃণমূলের টিকিট পেলেও পেতে পারেন, বা তৃণমূলের টিকিট পেতে পারেন কি না পারেন সেটা আমি বলবো না। যদি পান, আমাদের শুভেচ্ছা রইলো, শুভকামনা রইলো। কিন্তু এই যে একটা সুবিধাবাদী রাজনীতি, সুবিধাবাদী একটা অবস্থান,
যে টিকিট পেয়ে এমএলএ হতে হবে আমাকে, তার জন্য অন্যায়কেও প্রশ্রয় দিতে হবে, শুধু প্রশ্রয় দিলে হবে না, ডিফেন্ড করতে হবে। মানে তাহলে বলছেন ঠিক 19-এর পর 21-এর আগে যে একঝাঁক যে তারকারা বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছিলেন, মানে সবাই কিছু না কিছু পাওয়ার আশায়, মানে তখন একটা ঝড়ও উঠেছিল পরিবর্তনের, মানে টিকিটের আশায় এরা মানে একদল থেকে একদল নিজেদের ফায়দার জন্যই আসে, এটাই আপনি বলতে চাইছেন? দেখুন, তাই তো দেখা গেছে। হয়তো মানে আমি এক দুজন খুব সামান্য নগণ্য কয়েকজনকে যদি বাদ দিই, হুম সেই বাদ দিলে যেমন রুদ্রনীল ঘোষ। হুম রুদ্রনীল ঘোষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে, যোগদান করে ভারতীয় জনতা পার্টি হেরে গেছে, কিন্তু দাঁতে দাঁত কামড়ে মাটিতে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন এই শাসকের বিরুদ্ধে। তার কথা তো আমি ধরবো না। হুম সেও তো একজন, আমি প্রবাদ প্রতিমই বলবো, হয়তো সেই জায়গায় পৌঁছে গেছে রুদ্রনীল ঘোষ, বা পশ্চিমবঙ্গে ওরকম একজন অভিনেতা কে পাওয়া আজকের যুগে খুবই কম আছে, ওনার মতো অভিনেতা। হুম হুম তো সেই তার নিজের ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করে, তার নিজের অর্থনৈতিক, সামাজিক সবকিছু হ্যাম্পার করে তিনি ভারতীয় জনতা পার্টিতে দাঁত কামড়ে পড়ে আছেন, নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং তার কথা আমি তো বলতে পারবো না, হুম এই 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 লাইনে তাকে আমি ফেলতে পারবো না, দাঁড় করাতে পারবো না। হুম তো সেরকম এরকম রুদ্রনীলের মতো কয়েকজনকে যদি আমরা বাদ দিই, বাকি সবাই তো তাই দেখা গেছে যে নিজেদের পেশাগত হ্যাজার্ডস কেউ কেউ যাতে না পোহাতে হয় তার জন্য ফিরে গেছেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসের এটা স্টাইল। তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে, অর্থনৈতিক অবরোধ করে, ব্যারাকিং করে, কাজ না দিয়ে হুম মানুষকে বাধ্য করে তাদের সঙ্গে থাকবার জন্য। তো হুম সেই হিসাবেই হয়তো রূপাঞ্জনা দেবী এখন মানে তাহলে বলতে চাইছেন ওনার ওই ধরনের কমেন্টস, কারণ যে ঘটনা তিনি নিজে সাক্ষী বা তার তিনি নিজে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, যে ঘটনা নিজের সেই ওপরেই হয়েছে। নিজের ওপরেই হয়েছে, সেই হ্যাঁ, ঘটনাকে ডিফেন্ড করে তিনি একটি প্রতিবাদও করছেন না। তার প্রতিবাদ মানে করছেন এটাই না। বোঝা হ্যাঁ, উচিত যে কোথাও তার কাজ না পাওয়ার একটা আতঙ্ক বা ভয় কাজ করছে এই শাসক দলের থেকে। শুধু কাজ না পাওয়ার আতঙ্ক এখন বলবো না, কারণ উনি সেটা ম্যানেজ করে নিয়েছেন লাস্ট 4-5 বছরে। এখন নতুন জিনিস হচ্ছে, ওনাকে হয়তো টিকিট পেতে হবে আগামী হুম নির্বাচনে। হুম তো টিকিট পাওয়ার জন্য তো ওনাকে প্রমাণ করতে হবে আমি কত বড় তৃণমূল। হুম তো এই প্রমাণ করবার জন্যই এই আর তৃণমূল করতে গেলে ওই দুধেল গাইদেরকে সাপোর্ট দিয়ে কথা বলতেই হবে। কথা বলতেই হবে। অন্যায়কে অন্যায় বলা যাবে না। কারণ প্রতিবাদ। মুখ্যমন্ত্রী তো নিজেই বলছেন না, ওই জুম্মাবার ছিল, জুম্মাবারে তো হ্যাঁ, এইগুলো হয়, ভিড় হয়, আপনি এই হয়। পুরো দেখুন না, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিষয়টিকে একদমই, আপনি ঠিক উল্টোটা ভাবুন তো। হুম আপনি ঠিক উল্টোটা ভাবুন। ধরুন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে এবং এরকম কি একটা ঘটনা ঘটলো, যেখানে তথাকথিত যারা হিন্দুত্ববাদী বলা হয় যাদেরকে, বা উগ্র হিন্দুত্ব যাদের বলা হয়, হুম তাদের দ্বারা কোনো এরকম ঘটনা ঘটতো, তাহলে এরাই দেখতেন রেড়ে করে রাস্তায় নেমে যেত। যদিও এরকম কোনো ঘটনা ঘটে না, হুম ঘটবে না, কিন্তু হুম এইটাই উল্টো দিলে দেখবেন এরা রেড়ে করে, এরা কত বড় বিপ্লবী প্রমাণ করবার জন্য হুম আহ এরা রাস্তায় নেমে পড়তো। হুম তো সুতরাং এই যে দ্বিচারিতা, এই যে একটা অবস্থান, একটা অদ্ভুত একটা অবস্থান, এইটা এদের দ্বারাই সম্ভব, এদের দ্বারাই সম্ভব। তো অনুপম দা, আমি হুম একদম শেষ একটা প্রশ্ন করব। আমরা দেখলাম গতকালকে যখন প্রধানমন্ত্রীজি মালদা স্টেশনে তিনি ওই বন্দে ভারতের নতুন যে সেকশন চালু হলো সেটা ফ্ল্যাগ অফ করছেন, হুম সেটা উদ্বোধন করছেন, আবার উল্টো হুম দিকে পাশের জেলাতেই মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, মালদার পাশের জেলাতেই ওই ধরনের মানে একটা সম্প্রদায়, নির্দিষ্ট একটি সম্প্রদায়, তারা রীতিমতো রাস্তায় নেবে তাণ্ডব করছেন, রেলের সম্পত্তি আবার নষ্ট করার চেষ্টা, রেল গেট ভেঙে দেওয়া, মানে আবার ওই তাণ্ডব করছে, মানে দেশের প্রধানমন্ত্রী পাশের মানে ইয়েতে পাশের ডিস্ট্রিক্টে তিনি প্রোগ্রাম করছেন, সেখানে কোথায় সুরক্ষা, কোথায় কি, মানে এ কি বাংলা আমরা দেখছি? মানে অদ্ভুত একটা ট্রেন চালু হয়েছে এটা। বিশেষ করে এই মবটাকে আমরা দেখেছিলাম সিএএ বিরুদ্ধে আন্দোলনের নামে, এরা ঠিক একই কাজ করেছিল। হুম ঠিক একই কাজ করেছিল, বা ওই সময় আপনাদের খেয়াল আছে বোধহয়, থানায় আগুন জ্বালানো, পুলিশের গাড়িতে আগুন দিয়ে দেওয়া, রেল লাইন বা চলন্ত ট্রেনে পাথর ছোড়া, রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেনে পাথর ছোড়া, টুকরো টুকরো করে দেওয়া, আগুন জ্বালানো, রেল লাইনের যে পাথর পড়ে থাকে সেই পাথর ছুঁড়ে মারা, রেল লাইন বন্ধ করে দেওয়া, বাস হুম জ্বালানো। হুম এই একটা অদ্ভুত, এবং এটা সম্ভব হচ্ছে কারণ বর্তমান প্রশাসন এদেরকে পুরো
যেটা বললাম যে মানে খুল্লি ছুট, যেটা হিন্দিতে বলে, খোলা হুম। ছুট দিয়ে রেখেছে যে তোমরা যা খুশি করো, তোমাদেরকে কেউ ছুটে পারবে না। এই যে একটা ভরসা এদের, এরা জানে আমরা যা খুশি তাই করতে পারি। কিন্তু এবং এটা তো একটা দেশের নিরাপত্তার বিষয়, রাজ্যের নিরাপত্তার বিষয়, প্রধানমন্ত্রী দিয়ে এসছেন তার নিরাপত্তার বিষয়। মানে এখানে আপনি কি মনে করেন কেন্দ্র সরকারেরও আরেকটু বেশি তৎপর হওয়া উচিত নয় এই বিষয়গুলো নিয়ে বা না, সিকিউরিটির বিষয় নিয়ে? দেখুন, কেন্দ্রীয় সরকারের এখানে তো রাজ্যের আইন শৃঙ্খলা পুরোপুরি রাজ্য প্রশাসনের ওপর। হুম। কেন্দ্রীয় সরকার তো এখানে হস্তক্ষেপ করতে পারবে না। এবার যেখানে হচ্ছে এই যে যারা এই কাজগুলো করছে, একটা জিনিস দেখবেন, এরা কিন্তু অনেকে আছে মাইনরও। আপনি হুম। ছবিতে দেখবেন, ভিডিওগুলো যেগুলো পাচ্ছেন দেখবেন, এদের কারোর বয়স 12, 13, 14, 15। হুম। এবং এরা দেখবেন বা খোঁজ নিয়ে দেখবেন, এরা কেউ হয়তো খারিজি মাদ্রাসায় পড়ে, তাদেরকে ওই ধর্মের নামে একটা বিষাক্ত বড়ি গিলিয়ে দেওয়া হয়েছে, এবং এরা বোঝে না কি দেশের সুরক্ষা, কি আইন শৃঙ্খলা, হুম। কি প্রশাসন, এরা কিচ্ছু বোঝে না। হুম। এরা শুধু বোঝে লুম্পেনগিরি করা, হুম। বা নৈরাজ্য করা। এরা বোঝে যে ভেঙে দাও, জ্বালিয়ে দাও। এদের এদের মানে আপনি সুশিক্ষা তো ছেড়ে দিন, এরা এরা নিজেরাই হয়তো জানে না এরা কি করছে, এবং এদেরকে প্রশ্রয় দিচ্ছে কিছু ধর্মীয় উন্মাদ। হুম। এদেরকে প্রশ্রয় দিচ্ছে মমতা ব্যানার্জির মতো একজন শাসক, যিনি এদেরকে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগানোর জন্য পুরোপুরি ছেড়ে রেখে দিয়েছেন, যে তোরা যা পারিস কর, শুধু ভোটটা আমায় দিস ভোটের সময়। একদম। এ- এবং এই এই সমস্ত কিছুর পরেও বুদ্ধিজীবীরা চুপ। বুদ্ধিজীবীরা চুপ। ওই বা বুদ্ধিজীবী মানে ওই যে এক এক নেতা বলেছিলেন যে এটোকাটা জীবী। ওই যে মমতা ব্যানার্জি একটা সিস্টেমে বেঁধে দিয়েছেন সবাইকে, হুম। একটা মাসোয়ারা সিস্টেম, কিছু হুম। দেনা পাওনার সিস্টেম, হুম। কাউকে ন্যূনতম আহ, কাউকে একটা মাস গেলে একটা গাড়ির ব্যবস্থা করে দেওয়া সারাদিনের, যাতে গাড়িটা চড়তে পারে, সরকারি অ্যানিমেল হাজবেন্ডারিতে কিছু জায়গা করে দিয়ে, পথ পাইয়ে দিয়ে সেখানে মাসের গাড়িটা, কিছু ভাতা, এইগুলো দিয়ে বেঁধে রেখে দিয়েছেন। হুম। ওই যারা লেখক শিল্পীর নামে কিছু দু চারটে লাইন ফাইন লিখতে পারেন, হুম। তাদেরকে এইভাবে কিনে রেখে দিয়েছে। গোটা সমাজের বাঙালি জাতির মেরুদণ্ডটাকে বন্ধ করে রেখে দিয়েছে নিজের কাছে এইগুলো করে মমতা ব্যানার্জি। বাঙালি প্রতিবাদের ভাষাটা হারিয়ে ফেলেছে। বাঙালি যে কারণে বিখ্যাত ছিল, বাঙালি হুম। যে কারণে ভারত বিখ্যাত, পৃথিবী বিখ্যাত, হুম। তাদের চিন্তা, তাদের মনন, তাদের বুদ্ধি, তাদের বিবেক, সেই পুরোটাই কিনে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার ফলে এই বুদ্ধিজীবী বলুন বা যাই বলুন, এখন তো হুম। বুদ্ধিজীবী কথাটা লাস্ট 15 বছরে গালাগালিতে রূপান্তরিত হয়েছে। হুম। এই ধরুন সুবোধ সরকারের মতো বুদ্ধিজীবী, হুম। যিনি সিপিএম এর ওই সময় সিঙ্গুর নন্দীগ্রামের সময়ও সিপিএম এর হয়ে ব্যাট করতেন রোজ টিভি মিডিয়া থেকে। সে হুম। আজকে 2011 ক্ষমতার পাল্টানোর সাথে সাথে জামা পাল্টে মমতা ব্যানার্জির সেবক হয়ে গেছে। হুম। তো এরকম এই তা তো যা হওয়ার তাই হয়েছে, যা হওয়ার তাই আপনারা কি হয়েছে। এই বেলডাঙ্গার ইস্যু নিয়ে এনআইএ তদন্ত চাইছেন? দলই তো বলেছে, এটা আমার আলাদা করে হুম। বলার হুম। বিষয় নয়। এটা বিরোধী দলনেতাও তো বিবৃতি দিয়েছেন এই হুম। বিষয়ের উপরে, হুম। এবং দলও এই বিষয়ে বিবৃতি দিয়েছে। তো এইভাবে আটকে রাখা যাবে না, মানুষ সব দেখছে বুঝছে। আর 2-3 মাসের ব্যাপার, হুম। মানুষ সজাগ হয়েছে, হুম। মানুষ বুঝতে পারছে যে কি এক অভিশাপের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ চলছে। এই অভিশাপ মুক্ত হওয়ার জন্য, এই সাপ মুক্ত হওয়ার জন্য 2026-এর বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ তৈরি হয়ে আছে, তারা অসংখ্য জবাব দেবে। অসংখ্য ধন্যবাদ অনুপম দা। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। নমস্কার। নমস্কার।